ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। প্রতি মাসের 1 তারিখ আমি মানি রিকোয়েস্ট পাঠায় দেবো, ওস্তাদের কবি অ্যাকসেপ্ট করে দিতে। সেলফিন অ্যাপের মাধ্যমে যে কোনো প্রয়োজনে মানি রিকোয়েস্ট পাঠান আপনার পরিচিত জনের কাছে, যতবার খুশি। সেলফিন, আগামীর ব্যাংকিং। বিশেষজ্ঞরা বলেন প্রতিকার নয়, প্রতিরোধী হলো উত্তম। আর স্বাস্থ্যই যেখানে সম্পদ, সেখানে স্বাস্থ্যের সঙ্গে কোনো আপোষ নয়। আজকে এই কিডস ক্রিয়েশন টিভির বিশেষ লাইভ অনুষ্ঠানে এই দুই নীতিকথাকে ঘিরেই যত আয়োজন। কিডস ক্রিয়েশন তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই নানান ধরনের উপদেশমূলক, জ্ঞানমূলক আয়োজন করে যাচ্ছে তাদের লক্ষ লক্ষ দর্শক শ্রোতাদের জন্য। সেরকমই একটি বিশেষ আয়োজন কিডস হেলথে আমরা পেয়ে গিয়েছি আমাদের সকলের প্রিয় বুয়েট মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার ডাক্তার আবু হেনা আবিদ জাফর স্যারকে। আজকের এই কিডস ক্রিয়েশন টিভির বিশেষ লাইভ অনুষ্ঠানের বিষয় হচ্ছে সিজনাল যত রোগ বালাই রয়েছে, অর্থাৎ এই মৌসুমি যত স্যার রোগ রয়েছে। স্যার, আপনাকে আমরা প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা স্যার করতে চাচ্ছিলাম যে এই যে মৌসুমি রোগ বালাই যেগুলো রয়েছে, এগুলোর কি নির্দিষ্ট কোনো সংজ্ঞা রয়েছে যেটা আমাদের জানা উচিত বা প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে মৌসুমি বায়ু, মৌসুমি যে আবহাওয়া, এর সাথে রোগবালাইয়ের একটা সম্পর্ক আছে। জি স্যার। তো এই জন্য আমরা এটাকে মৌসুমি অসুখ বলি। বর্ষাকালে কিছু অসুখ বেশি হয়, ঠিক একইভাবে শীতকালেও ওই যে বক্ষব্যাধি সম্পর্কিত যে অসুখগুলো, শ্বাসকষ্ট বা এই জাতীয় যে অ্যাজমা, এগুলো বেশি হয়। আবার গরমকালে এক ধরনের অসুখ বেশি হয়। তো সেই জন্য এই এখন যে অসুখগুলো চলছে, এইটা বর্ষাকালীন অসুখ আমরা বলতে পারি। বর্ষা মৌসুমের কিছু অসুখ বিসুখ, যেটা নিয়ে আমরা আজকে হয়তো কথা বলবো। আচ্ছা স্যার, স্যার আমরা যদি ঋতু ভেদে ভাগ করি, তাহলে ঠিক কোন কোন মৌসুমি রোগ বালাইগুলো বেশি ক্ষতিকারক বা বেশি আমাদের ক্ষতি করে থাকে? এখন তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আসলে জ্বর। দেখবা যে শহর অঞ্চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলেও ছড়িয়ে পড়েছে, শহর অঞ্চলে নানা ধরনের জ্বরের প্রকোপ শুরু হয়েছে। এর মধ্যে যেমন যেটাকে আমরা বলছি যে সিজনাল ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা জাতীয় যে অসুখ, এটা রয়েছে। পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়েছে। অনেক বছর পরে চিকুনগুনিয়া আবার ফিরে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা করোনার আক্রমণের খবরও পাচ্ছি। জি স্যার। ঠিক একইভাবে যদি অন্য সিজনে আমরা যাই, তখন আমরা দেখব যে ওই সিজনের সাথে সম্পর্কিত কিছু অসুখ আছে যেগুলো বাড়ে, অন্য কিছু অসুখ আছে যেটা ওই সময়ে একটু চাপা থাকে। যেমন ধুলাবালির সাথে যেটা রিলেটেড, সেই ধরনের অসুখগুলো হবে গরমকালে যখন বর্ষা থাকবে না, বা শীতকালে যখন বর্ষা থাকবে না, ধুলাবালি উঠবে, ওই সময় কিছু অসুখ আমরা একটু সাবধান থাকতে বলি যাদের ওই অসুখগুলো রয়েছে। জি স্যার। সুপ্রিয় দর্শক, চলছে অনুষ্ঠান, চলছে লাইভ। আপনারা আপনাদের যদি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট করতে পারেন আজকের লাইভ অনুষ্ঠানে, অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে। স্যার, আমাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে জ্বর যেটা হয়, এখন স্যার আমার একটা প্রশ্ন যে জ্বর নিজেই কি কোনো এক ধরনের রোগ, নাকি এটা কোনো অন্য রোগের সিমটম বা লক্ষণ যেটা আমরা বলে থাকি? তুমি খুব বুদ্ধিমানের মতো একটা প্রশ্ন করেছো যে আসলে জ্বর কোনো রোগ না, জ্বর হচ্ছে রোগের উপসর্গ। জি স্যার। বিভিন্ন ধরনের অসুখ আছে যে অসুখের উপসর্গ হিসাবে এই জ্বরটা বেরিয়ে আসে, অথবা জ্বর আসলে আমরা তখন খোঁজার চেষ্টা করি যে কেন জ্বর আসলো, অসুখটা কোথায়। তো সেই হিসাবে আমরা বলবো যে সরাসরি যে জ্বরের কথা আমরা বলছি, জ্বর আসলে অসুখ না, জ্বর হলো অনেকগুলো অসুখের উপসর্গ হতে পারে জ্বর। স্যার, আমি যেটা দেখেছি যে অনেকে একটু সর্দি, কাশি, ঠান্ডা লাগলেই বা একটু জ্বর হলেই হাসপাতালে যাওয়ার তড়িঘড়ি করে, বিভিন্ন ডাক্তার দেখান, আইসিইউতে পর্যন্ত ভর্তি হয়ে যান। এখন স্যার আপনার কি মনে হয় যে জ্বর হলেই কি সাথে সাথে হাসপাতালে চলে যাওয়া উচিত, নাকি অন্য কোনো প্রাথমিক পর্যায়ে আমরা চিকিৎসা গ্রহণ করতে পারি? এখানে আমি প্রথমে দুটো ব্যাপারে ভাগ করব। একটা হচ্ছে আমরা যে বলছি জ্বর, এটা কিসের ভিত্তিতে বলছি। জি স্যার। তার মানে তুমি কমপ্লেন করতে পারো যে স্যার আমার জ্বর। আর একটা হচ্ছে আমি থার্মোমিটারে তোমাকে দেখলাম যে জ্বর। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। জ্বর লাগার সাথে অনেক কিছু রিলেটেড, এমনকি মানসিক কিছু চাপ থাকে, পরীক্ষার প্রস্তুতির জন্য অনেক সময়
বাচ্চারা ফিল করে যে খুব টেন্স, তার একটু জ্বর জ্বর লাগছে, গায়ে ব্যথা করছে, এই ধরনের। কিন্তু আমরা তখনই গুরুত্ব দিই যখন এটা থার্মোমিটারের রেকর্ডে জ্বর আসবে, কেমন। এবং সেইটাও দুটো লেভেল আছে, যে আসলে যদি কারো 101 ডিগ্রি জ্বর হয় বা এই পর্যন্ত, তুমি তো জানো যে নর্মালি আমাদের শরীরের তাপমাত্রা হলো 98.4 ফারেনহাইটে, বা আমরা যদি সেলসিয়াসে বলি 37। তো এই 37 ডিগ্রি কিংবা 98.4 ডিগ্রির বেশি হলেই তো সেটা টেম্পারেচার বেশি, জ্বর। কিন্তু 101 পর্যন্ত উদ্বিগ্ন হওয়ার দরকার নেই, কেমন। কিন্তু 101-এর উপরে যদি চলে যায় তখন আসলে দেখতে হবে যে কি কারণে জ্বর হয়েছে। এবং অবশ্যই তুমি যেটা বলেছো এটা খুব ভ্যালিড কোশ্চেন, যে জ্বর হলেই আমরা হাসপাতালে যাব না, একটা লেভেল পর্যন্ত আমরা বাসায় চিকিৎসা করতে পারি। জি স্যার। তার বেশি হলে আমরা তখন জ্বরে যাব। জি স্যার। আমাদের একজন দর্শক কমেন্ট করেছেন যে বাসায়, অর্থাৎ যখন জ্বর হয় সেক্ষেত্রে হাসপাতালে না যে আপনি যেটা বললেন যে আমরা বাসায় থাকবো, এখন স্যার আমরা বাসায় প্রাথমিকভাবে কি পদক্ষেপ গ্রহণ করতে পারি বলে আপনি মনে করেন? আচ্ছা, প্রথমে তো আমরা বারবার জ্বর রেকর্ড করব, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ জ্বরের অনেক ধরনের প্যাটার্ন আছে, যে দেখা গেল কেউ হয়তো এরকম জ্বরে ভুগছে যে দুপুরের দিকে তার জ্বরটা আসে প্রতিদিনই। তো আমরা যদি রেকর্ড না করে আমরা বুঝতে পারবো না যে আসলে ঠিক 24 ঘন্টা পর পর তার জ্বর আসছে, বা ঠিক 36 ঘন্টা পর পর জ্বর আসছে, আবার জ্বরটা কমে যাচ্ছে, কেমন। তো এটা আমরা অবশ্যই আমাদেরকে রেকর্ড করতে হবে। এরপরে যেটা, সেটা হচ্ছে কি, যে জ্বর যদি থাকে, তোমার যদি টেম্পারেচার সবসময় বেশি থাকে, তাহলে এটা তোমার শরীরের কিছু ক্ষতি করে ফেলতে পারে। তো এই জন্য জ্বর হলেই ওষুধ খাওয়ার দরকার নেই, কিন্তু টেম্পারেচারটা কমানোর কিন্তু দরকার আছে। এবং সেই ক্ষেত্রে আমরা বলি যে সবচেয়ে প্রাথমিক যে চিকিৎসা সেটা হচ্ছে কোল্ড স্পঞ্জিং, যে একটু গা মুছিয়ে দেয়া, হ্যাঁ, যে বগলে, হাতে, এসব জায়গায় বারবার করে যদি পানি দিয়ে একটু বা ভেজা কাপড় দিয়ে যদি মুছিয়ে দেওয়া হয়, তাহলে তার টেম্পারেচার আস্তে আস্তে কমে আসবে, কেমন। এবং একটা মজার ব্যাপার আছে যে এই যে পায়ের যে মানে এই যে হাঁটুর নিচের যে অংশ, এই জায়গার যে মাসেল, এটাকে আমরা বলি পেরিফেরাল হার্ট। মানে এখানে যেমন আমাদের একটা হৃৎপিণ্ড আছে, এখান থেকে দূরে একটা হৃৎপিণ্ড ওখানে। তো ওখানে যদি আমরা বারবার কোল্ড স্পঞ্জিং করি, তাহলে কিন্তু টেম্পারেচার কমে আসবে। তো এই ক্ষেত্রে কতগুলো সতর্কতা আছে, সেটা হচ্ছে অনেকে আছে এমন কোল্ড স্পঞ্জিং করে যে গায়ে ঘাম এবং ওই পানি বসে গিয়ে অনেকের কিন্তু ওই যে শ্বাসকষ্ট কিংবা কাশি বেড়ে যায়। তো এইটা খেয়াল রেখে আমাদেরকে বারবার কোল্ড স্পঞ্জিং করতে হবে। আর এর পাশাপাশি আমি বলবো যে একেবারে ওষুধে যাওয়ার আগে কিছু প্রাথমিক জিনিস আছে, যেমন অনেকে তুলসী পাতার রস বলে, লবঙ্গ, আদা, চা, এগুলো একটু ঈষৎ গরম হতে হবে, ঠান্ডা না। একটু যদি বারবার খায়, তাহলে এইটাও মানে যেভাবে একটু টেম্পারেচারটাকে কন্ট্রোল রাখে, পাশাপাশি সবচেয়ে বড় জিনিস হলো তার কাশি বা বক্ষব্যাধির যে সমস্যা, এইটা কন্ট্রোলে থাকবে। এইটা মানে বারবারই করতে হবে। আর বিশেষ করে যদি তার সর্দি কাশির বেশি কষ্ট থাকে, তাহলে ওই যে ভ্যাপারটা খুব উপকার করে, মানে পানির যে ধোঁয়াটা উঠছে, বাষ্প, এইটা সে নাক দিয়ে শ্বাসের সাথে গ্রহণ করবে, এটা খুব উপকারী। তাহলে সে অন্তত আরামে থাকবে। মজার ব্যাপার কি জানো, জ্বরের যে ওষুধ আমি দিব, আমরা একটা কথা হাসতে হাসতে বলি যে তুমি যদি ওষুধ খাও তাহলে তোমার 1 সপ্তাহ লাগবে জ্বর সারতে, আর ওষুধ যদি না খাও তাহলে 7 দিন লাগবে। তো ঘুরে ফিরে কিন্তু একই, ওষুধ খাও বা না খাও। তো এই জন্য যদি তুমি এই যে ব্যবস্থাগুলো আমি বললাম, এগুলো নিয়ে যদি তুমি কোনো রকম এই 7টা দিন ম্যানেজ করতে পারো, তাহলে কিন্তু আপন ইচ্ছায় জ্বরটা কন্ট্রোলে চলে আসবে। তো এই জন্য সবসময় উদ্বিগ্ন হওয়াটা ঠিক হবে না, কারণ আমাদের সবার ক্যাপাসিটি লিমিটেড, হসপিটাল বলো আর ব্যক্তি, যে জ্বর হলো আর সাথে সাথে দৌড় দিয়ে একদম ফুল প্রফেসরকে দেখাতে হবে, এখান থেকে আসলে একটু বেরিয়ে আসা দরকার। আসলেই স্যার মজার ব্যাপার, ওষুধ না খেলেও 1 সপ্তাহ আর ওষুধ খেলে 7 দিন। স্যার যাই হোক, চলছে। এখন স্যার এবারের প্রশ্ন, আমাদের যে সিজনাল যে রোগ বালাইগুলো রয়েছে, জ্বর, কাশি, এগুলোর মধ্যে স্যার বিপদ চিহ্নগুলো কি কি? স্যার অনেক সময় দেখা যেতে পারে অতিরিক্ত বিপদ হয়ে গেলে পরবর্তীতে অনেক ধরনের আমরা যেমন মারা যাওয়া থেকে শুরু করে বিভিন্ন বড় বড় রোগের এগুলো দেখতে পারি, এগুলো করতে কষ্ট হয়ে যায়। এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, বিশেষ করে আমাদের দর্শকের জন্য আমি বলবো যে আমরা জ্বর অটো লিমিটিং, নিজে নিজে সেরে যাবে বলে আমরা যাতে অবহেলা না করি, আমাদের বিপদ চিহ্নগুলো
চিনতে পারতে হবে। যেমন এখন স্যার, কমন একটু আটকাছি স্যার, একটি কল এসেছে স্যার, ধরতে পারি স্যার? জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে বলছেন? নাম পরিচয় দিয়ে আপনার সমস্যা বা আপনার প্রশ্ন এবং আপনার বয়সটি। আমি রংপুর থেকে হাদিসুর রহমান বলছিলাম। জি স্যার। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এই সরকার দুটা ভ্যাকসিন দিচ্ছে, সেটা হচ্ছে মেনিনজাইটিস এবং টাইফয়েড। তো টাইফয়েড সম্পর্কে তো আমরা জানি, কিন্তু এই মেনিনজাইটিস যেই ইয়াটা মানে ভ্যাকসিনটা, এটা আসলে বাচ্চাদেরকে দেয়া কতটুকু উপযুক্ত হবে এবং এটা কত বছর থেকে কত বছরের পর্যন্ত দিলে ভালো আর কি? জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা প্রশ্নের জন্য সরাসরি চলে যাব স্যারের কাছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই দর্শক যেটা জানতে চেয়েছেন তার ব্যাপারে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এই ভ্যাকসিন যেটা প্রাইভেট না, যেটা WHO অ্যাপ্রুভ হয়ে সরকারের অনুমোদন সহ মার্কেটে আসে, তার ভিতরে কিন্তু একটা কনফিডেন্স লেভেল থাকে। এটা নিয়ে সন্দেহ পোষণ করা যাবে না। কারণ হচ্ছে যে এরা বিভিন্ন ধরনের ট্রায়ালের মাধ্যমে যদি নিরাপদ না হয় তাহলে এরা মার্কেটে আসতে পারে না। কেমন? আর মেনিনজাইটিসের যদি আপনি স্পেসিফিক জানতে চান, টাইফয়েড না শুধু মেনিনজাইটিস, আমি যেটা বলবো যে এটা খুবই জরুরি। কারণ মেনিনজাইটিস মানে হচ্ছে কি, যে আপনার যে ব্রেন আছে, আমাদের এই মাথার ভিতরে যে ঘিলুট যে পার্টটা, এই ব্রেনটা একটা পাতলা পর্দা দিয়ে ঘেরা থাকে। এই পর্দাটার নাম হলো মেনিনজেস। তো এর ভিতরে যদি ইনফেকশন হয় সেটা হচ্ছে মেনিনজাইটিস। তো এইটা কিন্তু খুব ভয়াবহ ধরনের ইনফেকশন, ব্রেনের ইনফেকশন আমরা বুঝতে পারতেছি। এটা যদি আমরা অপেক্ষা করতে করতে কোনো ঝামেলায় পড়ে যাই অথবা দ্রুত চিকিৎসা না নিতে পারি, তাহলে তার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। আর ভ্যাকসিন হচ্ছে সবসময় হলো ওই যে তুমি শুরুতে যে কথাটা বলেছো, যে চিকিৎসা না করে প্রতিরোধ যদি করা যায়, প্রতিকার না করে প্রতিরোধ যদি, প্রিভেনশন যদি করা যায়, এই প্রিভেন্টিভ ওষুধ হচ্ছে ভ্যাকসিন। মানে সুস্থ মানুষ নিবে কিন্তু সে প্রোটেক্টেড থাকবে মেনিনজাইটিস থেকে। তো এই জন্য এটা আমি আমার কথা হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা নেওয়া উচিত। এইটাতে আপনি যদি প্রোটেক্টেড থাকেন, হয়তো আপনার হবে না, কিন্তু তাতে তো কোনো ক্ষতি নেই, কিন্তু যদি হওয়ার রিস্ক থাকে তাহলে এটা আপনাকে বাঁচাতে পারে। জি স্যার। আচ্ছা, একজন দর্শক আমাদের মেসেজ করেছেন, লিখেছেন কমেন্টের মাধ্যমে, আমার মেয়ের বয়স 3 বছর, হঠাৎ জ্বর আসলে খাওয়ার রুচি কমে যায়। অর্থাৎ আমাদের দর্শকের মেয়ের বয়স 3 বছর, হঠাৎ জ্বর আসলে খাওয়ার রুচি কমে যায়, এক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, এখানে ঘটনা হচ্ছে যে আমরা বললাম যে জ্বর তো আসলে অসুখ না, জ্বর হলো উপসর্গ। সাধারণত যেসব কারণে জ্বর হয় তার প্রায় সবগুলোতে আমরা দেখেছি যে জ্বর সহ যেসব উপসর্গগুলো দেখা যায় তার মধ্যে খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে অ্যানোরেক্সিয়া বা অ্যাপেটাইট লস, মানে তার কোনো কিছু খাবারের যে স্বাদ পাওয়া। কারণ আমরা নিজেরা যখন জ্বরে ভুগেই তখন আমরা বুঝতে পারি জিব্বা টিব্বা পুড়ে যায়, কেমন মুখের ভিতরটায় কোনো স্বাদ পায় না কোনো কিছুতে। ছোটো বাচ্চারা তো এমনি খেতে চায় না, তাদেরকে মজাদার মজাদার খাবার দিতে হয়। তো সেই জন্য এরা প্রায় সবারই স্বাদ কমে যায় এবং এই কারণে খেতে চায় না। বড়রাও খেতে চায় না, বড়রা হয়তো বোঝে এই জন্য জোর করে খায়, ছোটরা তো এই জিনিসটা বোঝে না। এইখানে অভিভাবক হিসাবে আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে মানে খায় না বলতে কি খায় না। যেমন আমার এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তরল, মানে সে যাতে পানি খায়, সে যাতে ওআরএস খায়, সে যে কোনো লিকুইড জুস এগুলো যদি খায় তাহলে এটা ভালো। আর এই সময় খুব সাবধান থাকতে হবে, যেটা বাবা মারা মানে বাচ্চাদেরকে খাচ্ছে না এই জন্যে একটু খুশি করার জন্য চিপস নিয়ে আসে কিংবা এই ধরনের, হ্যাঁ এই যে ফাস্ট ফুডগুলো নিয়ে আসে, এইগুলোর মধ্যে যে টেস্টিং সল্ট থাকে, এই টেস্টিং সল্টের কাজই হচ্ছে অ্যাপিটাইট কমায় দেয়া। তো এটা কিন্তু ভয়াবহ একটা ডিসিশন হবে যে তাকে খাওয়ানোর জন্য আপনি চিপস যদি খাওয়ান তাহলে আরও তার অ্যাপিটাইট লস হবে। এমনি কখনোই খাওয়ানো উচিত না, জ্বরের সময় কোনোভাবেই না। একটা মজার ব্যাপার সেদিন দেখলাম যে আমি ভ্যানিলা আইসক্রিম কিনছি, এন্ড ভ্যানিলা আইসক্রিমে কোনো ভ্যানিলাই নেই, বাট নাম হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। আসলে এই যে আমরা বলি না যে কি আসল আমের স্বাদ বা এই ধরনের কথা, এখানে কোনোটার মধ্যেই আসলে এই ফলগুলো থাকে না। কারণ হচ্ছে কি এই ফলগুলো আসলে প্রিজার্ভ করার কোনো উপায় নাই। জি স্যার। কেমন প্রিজারভেটিভ যেটা দেয় সেটা দিয়ে এই ফলগুলো প্রিজার্ভ করা যায় না। তো প্রকৃতপক্ষে আমরা টেস্টটা পাই কারণ হচ্ছে কি ওখানে ফ্লেভার ইউজ করা হয়, ওই স্বাদ এবং ওই গন্ধ এবং ওই কালার
যেখানে আমরা মনে করছি যে আসলে আমি তো আম খাচ্ছি বা আমি এবং banana চিনিও খাচ্ছি। থাকে, so হ্যাঁ। অতিরিক্ত পরিমাণে। এবং সত্যি কথা হলো চিনিটা বাচ্চাদের জন্য অতটা খারাপ না, কিন্তু চিনি ছাড়া আর কোনো ভালো জিনিস ওর মধ্যে থাকে না। আমি আজকের এই অনুষ্ঠানের সুযোগে আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোনো ধরনের আর্টিফিশিয়াল জুস বাচ্চাদের খাওয়াবেন না। জি স্যার। যদি খাওয়াতে হয় ডাবের পানি খাওয়াবেন, যদি খাওয়াতে হয় বাসায় ফল কিনে জুস বানিয়ে খাওয়াবেন। জি স্যার। এরকম ইম্পর্টেন্ট। স্যার, আরেকজন দর্শক কমেন্ট করেছেন সিজনাল ফ্লু থেকে, অর্থাৎ যে রোগ বালাইগুলো হয় এগুলো থেকে আমাদের বাঁচার উপায় কি? আচ্ছা, এখানে হচ্ছে কি যে আমি বলি যে যে ভাইরাস জনিত অসুখগুলোই হচ্ছে, আমরা যেগুলো বলছি ডেঙ্গু, চিকুনগুনিয়া, করোনা, সিজনাল ফ্লু, সবই কিন্তু ভাইরাস জনিত। এবং এই ভাইরাস জনিত অসুখগুলো আসলে কোনোটাই মানে এরকম প্রতিষেধক ওষুধ নাই। যেমন ব্যাকটেরিয়ার এগেনস্টে আমরা কিছু ওষুধ বানাইছি, ভাইরাসে কিন্তু এইভাবে আমরা পারি না। তো প্রধান অস্ত্র আসলে আমাদের ভ্যাকসিন দিয়ে যদি প্রোটেক্ট, যেমন এখন করোনার ভ্যাকসিন সবাই 3-4 বার নিয়ে ফেলার পরে করোনার প্রকোপ কিন্তু মানে করোনা হয়তো বাতাসের মধ্যেই রয়েছে কিন্তু আমাদেরকে আক্রমণ করছে না। সব অসুখের ক্ষেত্রেই এটা হচ্ছে, কেমন? তো এই জন্য ভাইরাস থেকে আসলে এইভাবে বাঁচা যাবে না। আর ভাইরাস অটো লিমিটিং, ওই যেটা আমি তোমাকে প্রথমে বলেছি যে 7 দিন হবে না 1 সপ্তাহ হবে, এটা হবে। হ্যাঁ, কিন্তু যদি খারাপ কিছু হয়ে যায় তার জন্য ওই যে কোনোভাবেই যাতে টেম্পারেচার 101-এর বেশি না ওঠে, 2, 3, 4 এরকম যাতে না উঠে যায়, তাহলে অসুখ সেরে যাবে একটা সময়, কিন্তু তার কোনো পার্মানেন্ট ক্ষতি হয়ে যেতে পারে। আচ্ছা, এই জন্য ওই টাইমটা এই যে ফ্লুইড ইনটেকটা যাতে যথেষ্ট থাকে এটা খেয়াল করতে হবে। খাওয়া দাওয়া যেন পুষ্টিকর হয়, সুষম হয়, এইটা খেয়াল করতে হবে। পোশাক খুব আরামদায়ক হতে হবে, কমফোর্টেবল। ওই সময় আমরা কি যে শীত লাগতেছে, শিরশির করতেছে, সোয়েটার, তারপরে যে কম্বল দিয়ে ঘিরে রাখতেছি, এই ধরনের কোনো কিছু করা যাবে না। তাকে একটা কমফোর্টেবল লাইফের মধ্যে রাখতে হবে। আর কিছু আমরা কিন্তু জানি, যেমন ডেঙ্গু হইলে ব্লিডিং হইতে পারে, হ্যাঁ। তো চিকুনগুনিয়া আমরা বলি কি ব্রেকিং বোন ফিভার, হাড় ভেঙে যায়, এরকম ব্যথা লাগে। এই জিনিসগুলোকে আলাদা আলাদাভাবে খেয়াল করতে হবে যে তার এটা হচ্ছে। এই যে আপনি যেটা বলেন হাড় ভেঙে যায়, স্যার আমি নিজেও একজন ভুক্তভোগী। ক্লাস 2-তে আমার ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং টাইফয়েডের মতন ভয়ানক রোগ একসাথে হয়েছে। তো স্যার আমি ঠিক বুঝি যে কতটা ভয়ানক অসহনীয় যন্ত্রণা সহ্য করতে হয়। স্যার এই জিনিসটা অর্থাৎ এই ব্যথাটা কেন হয় স্যার, যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো জ্বর যখন হচ্ছে তো ওই ভাইরাসটা তো রক্তে ছড়িয়ে পড়ে সব জায়গায় চলে যাচ্ছে, কেমন? তো একটা ভাইরাসের একটা টেন্ডেন্সি থাকে যে এটা করে। যেমন ডেঙ্গু ভাইরাস যখন যায় তখন সে প্লেটলেটগুলোকে নষ্ট করতে থাকে, এমনকি ওই যে শ্বেত রক্তকণিকা যে WBC যেটা আসলে রোগ প্রতিরোধ করে, সেটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এবং এখন আমরা আরও বেশি করে দেখতেছি যে মানে ডেঙ্গু রোগীর জন্য ডেঞ্জারাস জিনিস হলো প্লাজমা লিকেজ। প্লাজমা লিকেজ মানে রক্তনালীর ভিতর দিয়ে যখন রক্ত যায়, ওখান থেকে রক্তের পানি অংশগুলা ওই নালী ভেদ করে বের হয়ে আসে, ফলে তার শরীরে পানির শূন্যতা দেখা যায়। এটা আমরা হেমাটোক্রিট দিয়ে মাপি, সার্টেন ইসের উপর উঠে গেলে সে কিন্তু শকে চলে যেতে পারে। তো এই সময়টায় সে যদি যথেষ্ট পানি খায় তাহলে সে প্রোটেকশন পাবে, না হলে তোমাকে কিন্তু ওই যে IV স্যালাইন দিয়ে তার শরীরে যথেষ্ট মানে পানি রাখতে হবে, পানি শূন্যতায় যেতে দেওয়া যাবে না। এরকম যে বিভিন্ন জায়গা যেটা আছে ওই জায়গাগুলোকে মানে টার্গেট করে ওই ট্রিটমেন্টটা দিতে হবে। যেমন ব্যথার জন্য তুমি ব্যথার ওষুধ দিবা, ব্যথা প্যারাসিটামল দিবা, ইট ইজ ফাইন, প্যারাসিটামল রিকমেন্ডেড। কিন্তু প্যারাসিটামল ছাড়া কিছু ব্যথার ওষুধ আছে যেগুলোকে আমরা NSAID বলি বা স্টেরয়েড বলি, এইগুলো সাধারণ সিজনাল ফ্লুতে দেয়া যায়, কিন্তু এই ডেঙ্গু চিকুন এই সময় এসে যদি আমরা দিতে যাই দেখা যাবে যে উল্টা তার জন্য রিস্কি হয়ে যাবে, কেমন? এগুলো বুঝতে হবে। ওইটা প্রোটেকশন দিয়ে এই 7টা দিন 10টা দিন কাটাই দিতে হবে। জি স্যার। স্যার আরেকজন দর্শক কমেন্ট করেছেন মাজিদুর হাসু নামে, তিনি বলেছেন যে এই যে আপনি যেটা বললেন ফলের জুস খাওয়া, এই ফলের জুস খাওয়াগুলো বা জুসগুলো কি খাওয়া স্বাস্থ্যকর? কারণ বাচ্চাকে খাওয়ানো যাবে কিনা, বা যদি না খাওয়া যায় তাহলে ডাক্তাররা বা সরকার কেন এ সকল খাবারের বিরুদ্ধে কোনো কথা বলছে না? অর্থাৎ এই যে একদম খোলামেলাভাবেই তো স্যার রাস্তাঘাটে বলেন, বড় সুপার শপ থেকে কোনো টং দোকানে, সব জায়গাতেই তো স্যার এই ধরনের জুস বলেন, আইসক্রিম বলেন, এগুলো বিক্রি করা হচ্ছে। তো স্যার এগুলো যদি আসলেই ক্ষতিকর হয়ে থাকে তাহলে কেন প্রশাসন কোনো এর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে না? খুবই সুন্দর একটা প্রশ্ন, আমার জন্য উত্তর দেওয়া যদিও খুব কঠিন।
আমি যেটা খুব স্পষ্টভাবে বলেছি যে ফলের জুস যদি আপনি আপনার শিশুকে খাওয়াতে চান, ফল কিনে বাসায় জুসার দিয়ে ওই জুস তৈরি করে আপনি খাওয়ান, এটা স্বাস্থ্যকর, এটা উপকারী, প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, পটাশিয়ামের ডেফিসিয়েন্সিগুলো কাভার হয়ে যায়। কিন্তু মার্কেটে যে ওষুধগুলো আছে, তো এই মার্কেটে যে জুসগুলো আছে সেইটা আমি খুব স্ট্রংলি বলি যে এটা নিষিদ্ধ হয়ে যাওয়া উচিত। কিন্তু কেন হচ্ছে না এটা আপনারা জিজ্ঞেস করেছেন আমাকে, যদিও আই এম নট দি রাইট পারসন টু আনসার। কিন্তু আপনি বলেন যে আপনি বা বাংলাদেশে এরকম কোনো মানুষ আছে কিনা তুমি বলো যে সিগারেট খাওয়া খারাপ এটা জানে না? সিগারেট খাওয়ার একটা উপকার বলতে পারবে এরকম কোনো সুযোগ আছে কিনা? কিন্তু তারপরেও তো সরকার সিগারেট নিষিদ্ধ করছে না। সিগারেটের গায়ে লেখা রয়েছে যে কি, হ্যাঁ, ইট কজেস ক্যান্সার, কিন্তু ওই যে আমি জেনে শুনে বিষ করেছি পান। তো এখানেও ব্যাপারটা এরকম আর কি, যে এটার সাথে নিশ্চয়ই বিজনেস ট্যাক্স বা এরকম আরও কিছু পলিসি আছে, কিন্তু কেউ মানে যেমন আমি বলি একটা তোমার ডাবের পানি, এটা তো খুব উপকারী, তো এইটাকে কোনোভাবে প্রিজার্ভ করা যায় কিনা এই বাংলাদেশ সরাসরি ফলের রস, সেটা এটা ওই আমাদের যেটা সায়েন্স ল্যাবরেটরি বলে, ওরা এটা নিয়ে প্রচুর কাজ করেছিল এবং অনেক কষ্ট করেছে, অনেক চেষ্টা করেছে। তো দেখা গেল যে সর্বোচ্চ 4 দিন, মানে এটা আসলে আল্লাহর একটা অদ্ভুত মহিমা, এটা বিস্ময়কর ব্যাপার যে একটা ডাব যদি আসতো তুমি বাসায় 4 দিন রেখে দাও তাহলে পানিটা নষ্ট হবে না, কিন্তু ওখান থেকে পানিটা বের করেই যখন তুমি গ্লাসে করে রাখলা দেখা যায় এটা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। তো এইটার সায়েন্টিফিক বেসিস অবশ্যই আছে, কিন্তু আমি জানি যে আমাদের এই সায়েন্স ল্যাবরেটরি অনেক চেষ্টা করেও 4 দিনের বেশি প্রিজার্ভ করার কোনো সুযোগ পাই নাই। তো সব জুসের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে অরিজিনাল জুস মানে অরিজিনাল ফ্রুট এক্সট্রাক্ট যদি ওর মধ্যে রাখা হয় এটা প্রিজার্ভ করা আসলে যায় না। তো যে কারণে এটা তো বিশাল ইন্ডাস্ট্রি সারা পৃথিবীতে, এই যে আর্টিফিশিয়াল ফ্লেভার, আর্টিফিশিয়াল টেস্ট, এসব এগুলো দিয়ে দিয়ে একই জিনিস ঘুরে। যেমন আমি তোমার একটা মজার কথা বলি যে আমার এক বন্ধু হঠাৎ করে বললো যে সে ফুড ইন্ডাস্ট্রি করবে। তো আমি তাকে বলতেছি যে তুই যে এই যে এত টমেটো সস বানাবি, তো এত টমেটো তুই পাবি কোথায়, মন টমেটো লাগবে। তো বলতেছে আল্লাহ, টমেটো সস বানাইতে তো টমেটো লাগে না, তুই জানিস না? তো আমি খুব অবাক হইলাম, লাগে হলো মিষ্টি কুমড়া, লাগে হলো এইসব। তো এই ফুড ইন্ডাস্ট্রিটা এরকমই আর কি, চোখের ধোকা। হ্যাঁ স্যার, যেহেতু কথা হচ্ছে একজন দর্শক কল দিয়েছে, আমরা সরাসরি একটু চলে যাই। আচ্ছা, দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন, নাম এবং আপনার প্রশ্নটি? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গোপালগঞ্জ থেকে বলছি। জি, আমার ছেলের কাশি হয়, কাশির সাথে সাথে আপনার আসে, তার দম বন্ধ হয়ে আসার মতন একটা অবস্থা হয়। আচ্ছা আচ্ছা, তো এইটার ক্ষেত্রে কি করতে পারি ডাক্তার সাহেব যদি একটু বলেন? মানে এর সাথে কি জ্বর আছে তার? জ্বর মাঝে মাঝে আসে। আচ্ছা, বয়স কত? জি, বয়স কত বললেন? ওর বয়স 20 প্লাস। 20 প্লাস। ওকে, আচ্ছা, এই 20 বছর বয়স পর্যন্ত আমরা আগে দর্শকের কাছে একটু বিদায় নিয়ে নিই। জি দর্শক আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটি পেয়ে যাবেন কিডস ক্রিয়েশন টিভির পর্দায়। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস। উনি বলছেন যদি 20 বছরের একটা বাচ্চার শ্বাসকষ্ট সহ কাশি থাকে তাহলে আমি তাকে বলবো যে অতি অবশ্যই সে একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ দেখাবে। আচ্ছা, তার চেস্ট এক্সরে লাগবে, কেমন, এবং খুব ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে আমরা স্থেতো কানে লাগে তার ওই সাউন্ডটা শুনি, এখানে তো অনেক কিছু সন্দেহ করতে পারি। আমরা তো টেলিভিশনে বসে এটা নির্ণয় করতে পারছি না, যে কারণে তাকে স্পেসিফিক ট্রিটমেন্ট আমি সাজেস্ট করছি না, কিন্তু আমি বলবো যে এটা খুব ইম্পর্টেন্ট, এটা কোনোভাবে অবহেলা করবেন না। এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ, সাধারণ চিকিৎসক নয়, বক্ষব্যাধি বিশেষজ্ঞকে দেখাবেন। তার চেস্টে মানে লাংসে বা এইসব জায়গায় কোনো ধরনের ইনফেকশন বা অন্য কোনো জন্মগত অসুখ বা বড় কোনো অসুখ থাকতে পারে, এটাকে অবহেলা করা ঠিক হবে না। জি স্যার। স্যার, যেহেতু ডেঙ্গু, চিকুনগুনিয়া বা এই ধরনের রোগ নিয়ে কথা হচ্ছিল, স্যার আমার কাছে বলতে পারেন একটা লোকাল প্রশ্ন বা আমার জানার একটা ইচ্ছা,
অনেকে বলে এই ডেঙ্গু চিকুনগুনিয়া রোগ নাকি 2বার হলে আর হয় না, অর্থাৎ 1বার বা 2বার হলেই আর নাকি হওয়া কোনো সম্ভবই না, পসিবলই না, এবং সেক্ষেত্রে দেখা যায় যে তারা পরবর্তীতে আর এটার প্রতিরোধ করার কোনো ব্যবস্থা গ্রহণ করে না। স্যার, আপনি কি মনে করেন যেটা কি আসলেই সত্য কোনো কথা নাকি শুধুমাত্র কুসংস্কার? আচ্ছা, এটা একটা খুব মজার প্রশ্ন। এটা আমি আলোচনা করে দেখেছি, বেশিরভাগ লোকই জানে না। সেটা হচ্ছে কি যে এই প্রায় সব ভাইরাস জনিত অসুখ যেগুলো, এগুলোর একটা মজার ব্যাপার হলো যে আপনার যদি একবার ভাইরাস শরীরে ঢোকে, সেটাতে শরীরের যে প্রতিক্রিয়া হয় আর ভ্যাকসিন দিলে সেই একই প্রতিক্রিয়া হয়। তার মানে তোমার একবার যখন ডেঙ্গু হয়েছে তখন তুমি কিন্তু ডেঙ্গুর ভ্যাকসিন পেয়ে গেলা, জি, তার মানে তুমি প্রোটেক্টেড। কিন্তু এটা 2বার না, এটা হচ্ছে 4বার। কারণ হচ্ছে যে ডেঙ্গুর 4টে ভেরিয়েশন আছে। তো তুমি ডেঙ্গু 1 দিয়ে একবার যখন আক্রান্ত হয়েছো, তোমার আর কখনোই ডেঙ্গু 1 হবে না, তুমি প্রোটেক্টেড। এরপরে যদি আরেকবার হয়, দেখা যাবে হয়তো ডেঙ্গু 2 বা ডেঙ্গু 3 একটা ভ্যারিয়েন্ট দিয়ে আক্রান্ত। এভাবে 4টা ভ্যারিয়েন্ট দিয়ে যদি তুমি 4বার ভুগে ফেলো, তাহলে তো আর নতুন কোনো ভ্যারিয়েন্ট নাই। যে ডেঙ্গুই আসুক, এই 4টা ভ্যাকসিন তুমি কিন্তু পেয়ে গেছো, প্রোটেক্টেড থাকবা। কিন্তু এটা কিন্তু এত মজার ব্যাপার না। প্রতিবার মানে যখন ডেঙ্গু রিপিট হবে, ইট উইল বি মোর ডেঞ্জারাস। আর যদি 3বার হয়, 3rd টাইম কিন্তু সে খুবই ভালনারেবল। 4th টাইম সে আরও বেশি ঝুঁকিতে আছে। কেমন, এটা মনে করার কোনো সুযোগ নেই যে আচ্ছা ডেঙ্গু হয়েছে, কয়েকবার হলে তো আমি প্রোটেকশনে পেয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। কেমন, যেহেতু ভ্যারিয়েন্ট আছে এই জন্য 4বার পর্যন্ত হতে পারে, তারপরে আর তারা হবে না। আচ্ছা স্যার। স্যার, অনেক দর্শক দেখছি কমেন্ট করছেন। শরীফ সরকার রাসেল দর্শক কমেন্ট করছেন যে বাচ্চাদের খাওয়ার সময় ফোন দিতে হয়, না দিলে ঠিকমতো তারা খেতে চায় না। এই অভ্যাসগুলো স্যার চেঞ্জ করা জরুরি বলে বিভিন্ন অভিভাবকরা আসলে অনেক টেনশনে থাকেন। স্যার, আপনার কি মনে হয় যে আসলে কি অভ্যাসটা পরিবর্তন করা প্রয়োজন? হ্যাঁ, এটা খুবই প্রয়োজন। এটা আমাদের মানে অভিভাবকদের দোষ, বাচ্চাদের কিন্তু দোষ না। আমরা তাদেরকে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য ওই যে কোনো স্ক্রিন দিয়ে দিই। মানে আগে দেখেছি যে বাবা মারা টেলিভিশন অন করতো, খুঁজতো কোন চ্যানেলে কার্টুন হচ্ছে, তারপর বসে বসে খাওয়াইতো। বাচ্চা তখন হা করে কার্টুন দেখতো। এখন আমি বিশেষ করে আমি বিভিন্ন জায়গায় শিশুদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, সব জায়গায় আমি খুব স্ট্রংলি বলার চেষ্টা করছি, এখনকার জেনারেশনের বাচ্চাদের সবচেয়ে বড় সমস্যা কিন্তু এই স্ক্রিন প্রবলেম, স্ক্রিন অ্যাডিকশন। তো এইটা কোনোভাবেই আপনি মনে রাখবেন যে আপনি ঠিক আছে মোবাইল দিবেন, আপনি ল্যাপটপ ইউজ করতে দিবেন, কখনোই সেটা খাওয়ার সাথে না। যখন খাবে তখন খাবে, তখন কোনো স্ক্রিন দেখবে না। যখন স্ক্রিন দেখবে তখন স্ক্রিনই দেখবে। হ্যাঁ, আপনি ফ্যামিলি সবাই মিলে টেলিভিশন দেখেন বা বাচ্চাকে একটা কার্টুন দেখার জন্য পারমিট করেন, সে দেখবে। কতক্ষণ দেখবে, কি দেখবে, এটা আপনি সিলেক্ট করেন। কিন্তু খাওয়া আর স্ক্রিন একসাথে হবে না, কখনোই হবে না। এর ফার্স্ট মানে ডেঞ্জারাস জিনিস হচ্ছে আমরা এখন খুব মানে এই চাইল্ডহুড ওবেসিটি যেটা বলে, ছোটোবেলায় বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে। কেমন, এবং ওই যে আমি তোমাকে বললাম যে এরা কিন্তু ওই যে ফাস্টফুড খাবে। আমি দেখেছি যে 2 দিন 3 দিন খায় না, বাবা মা খুব অস্থির হয়ে গেছে। কিন্তু এই কেবলই মানে বিয়ের অনুষ্ঠান থেকে আসছে, এখন যদি তাকে একটা বার্গার দেওয়া হয়, সে হাপুস হুপুস করে খাবে। চিপস চকলেট থাকলে সে হাপুস হুপুস খাবে। চকলেটটা চিপসের চাইতে কম ক্ষতিকর, কিন্তু এই যে বিশেষ করে আর্টিফিশিয়াল সুইটেনার যেগুলোকে আমরা বলছি, ওই লবণ যে দেয়, টেস্টিং সল্ট, এইগুলো কিন্তু তার জন্য খুব ক্ষতিকর, খুব ক্ষতিকর। এবং এই ধরনের এরা অপুষ্টিতে ভোগে। এরা যদি মোটাও হয়ে যায়, এরা কিন্তু অপুষ্টিতে ভোগে। তো এইটা সব বাবা মাকে আমি স্ক্রিনে অনুরোধ করছি যে এটার ব্যাপারে সচেতন থাকুন। আপনার বাচ্চাকে স্ক্রিন দিবেন, খাবার দিবেন, কিন্তু স্ক্রিন আর খাবার একসাথে দিবেন না। জি স্যার। আমরা দেখি যে বর্তমানে অনেকে এই রোগবালাই বা এই সিজনাল ফ্লুগুলোর সময় অনেকে মাস্ক পরিধান করেন। তো স্যার, আপনি কি মনে করেন যে মাস্ক কি আসলেই পরার কোনো প্রয়োজন আছে, না এটা শুধুমাত্র না? এটা সুন্দর প্রশ্ন, প্রয়োজনীয় কথা। এটা সব জায়গায় শুরু হয়েছে। আমরা যদিও ওইভাবে প্র্যাকটিস পাচ্ছি না। সেটা হচ্ছে যে করোনার সময় সবার ভিতরে একটা আতঙ্ক ছিল, এটা সহজে সবাই অ্যাকসেপ্ট করেছে। কিন্তু আসলে মাস্ক ব্যবহার করার প্রয়োজন আছে, কারণ এই তুমি যে অসুখগুলো নিয়ে আলোচনা করছো, এগুলো কিন্তু রোগ তো ছড়ানোর কতগুলো মোড আছে আর কি। যেমন টাইফয়েড ছড়ায় হচ্ছে খাবারের সাথে, পানির সাথে। কিন্তু আমাদের এই যে সিজনাল ফ্লু বলো বা এই অসুখগুলো বলো, এর 2টা মেথড মেইনলি। একটা তো আমরা জানি মশা, আর একটা হচ্ছে এই যে শ্বাস প্রশ্বাস। আমি তোমার সাথে কথা বলছি,
যদি আমি আক্রান্ত থাকি, আমার কথার সাথে, নিঃশ্বাসের সাথে, মুখের থেকে, নাকের থেকে অনেক ভাইরাস এই এনভায়রনমেন্টে ছড়ায় পড়তেছে। তো তুমি যদি মাস্ক ইউজ করতে তাহলে তোমার রিস্ক কম, আর আমিও যদি মাস্ক ইউজ করতাম তাহলে রিস্ক মিনিমাম। জি স্যার, তাহলে তো অবশ্যই দর্শক মাস্ক পরিধান করা প্রয়োজন। স্যার আমাদের স্কুলের একটি সায়েন্স ফেস্টে স্যার আমাদের টিম একটি প্রজেক্ট তৈরি করেছিল স্যার। সেই প্রজেক্টের কাজ হচ্ছে আমাদের যে পরিবেশে স্যার যে ক্ষতিকর দিকগুলো রয়েছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের কতটা পরিমাণ, এই সকল যে দিকগুলো রয়েছে এগুলোর একটা ক্যালকুলেশন তারা তাৎক্ষণিকভাবে করে দিতে পারে। এবং স্যার সেই ক্যালকুলেশন অনুযায়ী আমাদের ফুসফুসের যে ক্যান্সার যে ব্যাপারটা রয়েছে সেটার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো বা প্রয়োজনীয় যে ডিজিজগুলো আমাদের পরিবেশে রয়েছে, বিশেষ করে ঢাকা শহরের পরিবেশে, সেটা একজন ফুসফুস বা একজন মানুষকে ফুসফুসের ক্যান্সারের রোগী বানিয়ে দিতে সক্ষম। তাহলে স্যার অবশ্যই অত্যন্ত ভয়ানক ব্যাপার, এবং এ থেকে বাঁচার উপায় হচ্ছে একমাত্রই মাস্ক পরিধান করা এবং বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলা। আসলে ঢাকা শহরের যে বাতাস, এটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য মাত্রার ভিতরে না। জি স্যার। কিন্তু আমাদের তো উপায় নেই, সেজন্য এর মধ্যে এটা যদি একটু মাস্ক পরে সে আর একটু বেটার থাকার সুযোগ আছে। জি স্যার। কেমন স্যার, যেহেতু কথা হচ্ছিল ডেঙ্গু নিয়ে এবং বর্ষাকাল চলে গিয়েছে, বাট এখনো বর্ষাকালের সেই আভাস বা বর্ষাকালের সেই বৃষ্টিটা এখনো যায়নি এবং এসেছে বা গিয়েছে, বাট মশা দিয়ে গিয়েছে। স্যার এই মশা নিয়ন্ত্রণে, অর্থাৎ এই বর্ষাকালে যে ডেঙ্গু বা এডিস মশাটা রয়েছে, মোড়ে মোড়ে স্যার দেখছি ব্যানার লাগানো এবং ধোয়া দিচ্ছে মশা প্রতিরোধের জন্য, কিন্তু স্যার তারপরেও মশা প্রতিরোধ হচ্ছে না। স্যার আপনি কি মনে করেন যে আমরা একদম প্রাথমিকভাবে প্রতিটা বাড়ি থেকে, প্রতিটা সমাজ থেকে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি? এটা খুবই জরুরি একটা প্রশ্ন। আমি দর্শকদেরকে অনুরোধ করব এই ব্যাপারটাতে আমরা কিভাবে সচেতন হতে পারি এটা খুব খেয়াল করতে হবে। যেমন মশা তো আসলে নোংরা জায়গায় হয়, কিন্তু এই যে এডিস মশা, যার থেকে আসলে এই একইভাবে কিন্তু ডেঙ্গু যেরকম ছড়াচ্ছে, চিকুনগুনিয়ার সোর্সও কিন্তু সেম। এই এডিস মশা কিন্তু নোংরা পানিতে হয় না। এই এডিস মশা যতগুলো পরীক্ষা আমরা করেছি, এডিস মশা ক্লিন ওয়াটারে হয়, পরিষ্কার পানিতে। এই ক্লিন ওয়াটার কোথায়? যে তোমার বাসায় হয়তো কয়েকটা ফুলের টব আছে, তুমি পানি দিয়েছো, ওইটা তো কখনোই তুমি যেহেতু ঘরের মধ্যে রাখো, নোংরা হইতে দাও না। একটি প্রশ্ন ছিল যে স্যার তাহলে তো অনেকে অ্যাকোয়ারিয়াম ব্যবহার করে থাকে, স্যার সেখানেও কি এডিস মশা জন্মাতে নিতে পারে যদি এটা প্রপার ইয়ে থাকে। তবু বলবো যে অ্যাকোয়ারিয়ামে ওই ওয়াটার ট্রিটমেন্টের একটা ব্যবস্থা থাকে, ও কেমিক্যালস ইউজ করে মাছের জন্য, যেটা হেল্পফুল, কিন্তু এইসব পোকামাকড়ের জন্য হেল্পফুল না। কিন্তু তুমি একটা বোতল হয়তো রাস্তায় ফেলে দিয়েছো, ওই বোতলের মধ্যে বৃষ্টির পানিটা আছে, এটা কিন্তু ক্লিন পানি। জি স্যার। এবং মেইনলি হয় কি, এখানে ব্রিডিং হয়। আর তুমি যেটা বললে যে ধোয়া দিচ্ছি আমরা, ধোয়া আসলে দুইটা দিক আছে। একটা হচ্ছে আমরা সায়েন্টিফিক্যালি দিচ্ছি না, আর একটা হচ্ছে যে ওর মধ্যে আসলে কতটুকু ওষুধ আছে আমরা জানি না। কারণ ধোয়া বেশি হয় যদি কেরোসিন বেশি থাকে, আচ্ছা, ডাইলিউয়েন্ট হিসাবে। তো কেরোসিন বেশি দিলে অনেক ধোয়া হচ্ছে, মানে আরে খুব সুন্দর ধোয়া দিয়ে গেল, ওর ভিতরে তো ওষুধ নাই। তো এই দুর্নীতি তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে বিরাজমান, সেইটা একটা রিস্ক আছে। আরেকটা হচ্ছে যে এই ধোঁয়াটা দিতে হবে সন্ধ্যার পরে এবং সকালের আগে। তো সেটা তো আমরা মেনটেন করছি না। আমাদের লোকজন অফিসে গিয়ে এগুলো নিয়ে 9টা-10টার সময় দিতেছে। আর আমাকে তুমি বলো, ওই যে জুতা আবিষ্কারের গল্প আছে না, যে এখন কিভাবে পায়ের ধুলা সারা পৃথিবীকে চামড়াতে ঢেকে দিচ্ছে। তা আমরা ধোয়া, তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শাহিনবাগে। শাহিনবাগে আমরা যখন ধোয়া দিব তখন সব মশাগুলো আমার বুয়েটে চলে আসবে, তাহলে তো লাভ হইল না। আমি যখন আবার বুয়েটে ধোয়া দিব তখন সব মশাগুলো লালবাগ কেল্লার ভিতরে ঢুকে যাবে। তো তুমি তো ধরতে পারতেছো না। কিন্তু যে জায়গাটাতে সহজে মানে ইফেক্টিভ অ্যান্টি মসকিউটো ক্যাম্পেইন করা যায় সেটা হচ্ছে এই যে পানিতে, কারণ ওখানে সে ব্রিড করে। আচ্ছা, তো ওই সময় সে এমনি ভালনারেবল বেশি থাকে, সে তো উঠতে পারে না। তা আমরা যদি ওইখানে আমরা ইনসেকটিসাইড দিতে পারতাম ক্লিন ওয়াটারে, বা এই ক্লিন মানে ডার্টি ওয়াটারে কোনোভাবেই ও ব্রিড করতে পারে না, কিন্তু ডার্টি ওয়াটারে আমরা মশার দেখি কি এই ক্লিন পানিগুলো তো আমরা ড্রেনে ফেলে দিই, সেখান থেকে চলে যায়। তো এই জন্য এই ক্লিন ওয়াটারে যদি আমরা ওই সময় লার্ভিসাইড বলে, মানে যে লার্ভা মারার জন্য এটা যদি দিই তাহলে ওখানে কিন্তু মারাই যাবে, পালিয়ে যাওয়ার তো সুযোগ নেই। তো আমি জানি না, এটা সরকারের পলিসির মধ্যে থাকা উচিত যে আমরা লার্ভিসাইড প্রচুর পরিমাণে ইউজ করব। আর ধোয়া যেটা দেওয়া হচ্ছে ঠিক আছে, কিন্তু ওষুধ যাতে থাকে, যথেষ্ট পরিমাণ ডেন্সিটি ওষুধ থাকে, এবং সম্ভব হলে একই সাথে, যাতে পালিয়ে যেতে না পারে। কেমন, এটা দরকার আছে।
এবারে আমরা চলে যাচ্ছি একটু দর্শকদের প্রশ্নে। আহসান নাবিব দুঃখিত বাদশাহ খন্দকার নাহিদ নামক একজন কমেন্ট করেছেন দর্শক, যে 3 বছরের ছেলে শিশু রাতে ঘুমের মধ্যে হঠাৎ জোরে জোরে কেঁদে ওঠে, এর কারণ কি বা করণীয় কি হতে পারে স্যার আপনার মতে? আচ্ছা, এটা খুব ডিফিকাল্ট প্রশ্ন হয়ে গেছে, কারণ মানে এই ধরনের রুগীকে ওভার এরকম টেলিভিশনে উত্তর দেওয়া কঠিন। তার অনেকগুলো ব্যাপার জানতে হবে। যেমন অনেকের আছে যে বাচ্চাদের খুব কমন আর কি, আমরা যে বলি না ওই যে টনসিলাইটিস, এরকম বাচ্চাদের একটা প্রবলেম হয়, সেটাকে বলে অ্যাডিনয়েড। মানে দেখা যায় না এরকম একটা জায়গায় অ্যাডিনয়েড গ্ল্যান্ড আছে, ওটা যখন একটু বড় হয়ে যায় তখন হয় কি ওই শ্বাস প্রশ্বাসের রাস্তাটা সরু হয়ে থাকে, ওই ঘুমের মধ্যে অনেক সময় এটা অবস্ট্রাক্ট করে, কেমন, তো সেই জন্য তখন ঘুম ভেঙে যায়, বাচ্চা ছটফট করে ওঠে, কেঁদে ওঠে। তো এইটা কিনা আমি শুধু এইটার ভিত্তিতে বলতে পারবো না, এটা তো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে এরকম কোনো কারণ আছে কি না। আর একদমই ছোট বাচ্চাদের ক্ষেত্রে কোনো স্মৃতি থাকার কথা না, একটু বড় হলে তার যদি কোনো ভয়ের স্মৃতি থাকে, অনেক সময় এরকম হয় যে ঘুমাইলেই সে ওরকম মনে করে, ওরকমভাবে ভয় পায়। জি স্যার। স্যার এবারের একটি আমার প্রশ্ন নিজস্ব। স্যার আমরা দেখেছি আমার বাসাতে বলেন বা আমার কোনো কাজিনের বা ভাই বোনের যখন অসুখ হয় বা অসুস্থ হন তাদের যখন অনেক অধিক মাত্রায় জ্বর আসে তখন বরফ পানি দিয়ে গোসল করানোর ব্যাপারটা থাকে। স্যার এটা কি বৈজ্ঞানিক সম্মত বা আদৌ কোনো লাভ হয় এ দ্বারা? না, এটা আসলে ঠিক না, কখনোই মানে বরফ পানিতে গোসল করা ঠিক হবে না। হ্যাঁ, বরফ পানিতে গোসল বা চুবিয়ে রাখার ব্যাপার আসে একটা চিকিৎসায়, সেটাকে আমরা বলি হিট স্ট্রোক। জি, এটা দেখবা যে হজের সময় অনেক সময় শুনবা যে প্রচণ্ড গরমে বয়স্ক মানুষেরা এরকম মানে অ্যাবনর্মাল আচরণ করে ব্রেনের, তখন তাদেরকে অনেক সময় খুব ঠান্ডার মধ্যে দিবে, মানে ইমিডিয়েট একটা ইয়ে পেতে হয়। কিন্তু আমরা যেভাবে আলোচনা করছি এই জ্বর এই সময়ের ক্ষেত্রে, আমি তো তোমাকে কোল্ড স্পঞ্জিংয়ের কথা বললাম, মানে যদি গোসল করে আমরা বলছি অবশ্যই নিয়মিত গোসল করবে, গোসল অ্যাভয়েড করবে না, কিন্তু সেটা ঠান্ডা পানিতে না, সম্ভব হলে অল্প গরম পানিতে। কিন্তু বারবার যখন সে তার শরীরকে পানি দিয়ে মুছবে তখন এটা মানে জ্বরটা কমানোর ক্ষেত্রে হেল্প করবে। পানি ইভেন শরীরের মধ্যে জমে থাকতেও দিবে না। আমাদের অনেক সময় হয় না গোসল করার পর একটু ভালো লাগে যে ভেজা থাকুক, আস্তে আস্তেই হোক, কিন্তু এইটাও কিন্তু তার দেখা যাবে জ্বর একটু কম, ওদিকে শ্বাসকষ্ট বেড়ে গেছে, তখন কিন্তু একটা ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে। এই জন্য এইটাকে কখনোই অ্যালাউ করা যাবে না যে খুব বেশি ঠান্ডা পানি বা বরফ সরাসরি শরীরে প্রয়োগ করা। কেমন? অসংখ্য ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, দেখছিলেন এতক্ষণ ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত কিডস হেলথ অনুষ্ঠান, কিডস ক্রিয়েশন টিভির বিশেষ লাইভ অনুষ্ঠান, যা তৈরি করা হয়েছে তাদের লক্ষ লক্ষ দর্শক শ্রোতাদের জন্য, তাদেরই প্রিয় ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য। এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের সকলের প্রিয় একজন মানুষ, বিশেষ করে আমার প্রিয় একজন মানুষ। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এখানে থেকে আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আমার নিজস্ব বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, দর্শকদের এত এত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে আবারও আগামী সোমবার। ততক্ষণের জন্য ভালো থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাসপোর্ট, ট্যাক্স, ভ্যাট, গাড়ি রেজিস্ট্রেশন সহ 196 ধরনের সরকারি সেবার পেমেন্ট করতে পারবেন সেলফিনের মাধ্যমে। সেলফিন, আগামীর ব্যাংকিং। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার গোপন পিন নাম্বার দিয়া আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। For more updates